আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল বাংলা সেকেন্ড পার্টের বেসিক টু এমসিকিউ সিরিজের এখন শুরু করছি 17 পরিচ্ছেদ। আমরা ইতিমধ্যে কয়েকটি পরিচ্ছেদের ক্লাস আপলোড করেছি এবং চেষ্টা করছি বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিচ্ছেদগুলো আছে সেগুলোর ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতা এখন শুরু হচ্ছে 17 পরিচ্ছেদ, যার শিরোনাম হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ, শব্দের ক্লাসিফিকেশন। এখান থেকে বোর্ড পরীক্ষায় এভারেজে 2 থেকে 3টে এমসিকিউ প্রায় আসে, এই জন্য এই পরিচ্ছেদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচ্ছেদগুলোর মধ্যে একটা। চলেন তাহলে শুরু করি একেবারে বেসিক থেকে এবং ডিটেলসলি। এখানে বলা আছে বাংলা শব্দ ভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। বাংলা ভাষার যে বিশাল শব্দ ভাণ্ডার রয়েছে, এই শব্দ ভাণ্ডারকে কয়েকটা সিস্টেম বা কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়, কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায়, কয়েকটা সিস্টেমে ভাগ করা যায়, তার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করা যায়। বাংলা ভাষার যে বিশাল শব্দ ভাণ্ডার রয়েছে, এই শব্দ ভাণ্ডারকে কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়, কয়েকটা ক্রাইটেরিয়ায় ক্লাসিফিকেশন করা যায়। তার মধ্যে প্রথমেই রয়েছে উৎস বিবেচনা মানে উৎস অনুসারে, গঠন বিবেচনা মানে গঠন অনুসারে, এবং পদ বিবেচনা মানে পদ অনুসারে। তাহলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয়েকটা ক্রাইটেরিয়ায় ভাগ করা যায়, কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে উৎস অনুসারে, গঠন অনুসারে এবং পদ অনুসারে। এই তিনটা ক্রাইটেরিয়ায় বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে ভাগ করা যায়। প্রথমে আমরা আসব উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ বা উৎস অনুসারে শব্দের প্রকারভেদ। এখানে বলা হচ্ছে উৎস বিবেচনায় বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 4 ভাগে বা 4 শ্রেণীতে ভাগ করা যায়। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 4টা ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। 4 প্রকার। আগের বইগুলোতে ছিল 5 প্রকার, সেখানে আরেকটা ছিল অর্ধ তৎসম। ঠিক আছে, সেটাকে এখন স্কিপ করে 4 প্রকার নিয়ে আসা হয়েছে। যদি এমসিকিউর ক্ষেত্রে দেখেন কোশ্চেনে অপশানে রয়েছে 4, তাহলে 4 আনসার হবে কোনো কনফিউশন ছাড়াই। আর যদি দেখেন না অপশানে 4 নাই, সেক্ষেত্রে 5 আনসার করতে পারেন, তবে 4 অপশানে অবশ্যই থাকবে নতুন বই অনুসারে। তাহলে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে 4 ভাগে ভাগ করা যায়: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই যে প্রকারভেদগুলো রয়েছে, এর মধ্যে তৎসম এবং তদ্ভব এই শ্রেণীকে বলা হয় নিজস্ব উৎস, যার নিজস্ব উৎস রয়েছে, ব্যক্তিগত সোর্স রয়েছে। আর দেশি এবং বিদেশি এগুলোকে বলা হয় অগন্তুক উৎস। ঠিক আছে, যার কোনো নির্দিষ্ট সোর্স নাই। আসেন আমরা সামনের দিকে একটু বিস্তারিত পড়ার ট্রাই করি। তাহলে উৎস অনুসারে শব্দ কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের প্রথমে কি রয়েছে? তৎসম শব্দ। এই তৎ শব্দের অর্থ তার, আর সম শব্দের অর্থ সমান। তাহলে তৎসম, তৎসম, তৎ শব্দের অর্থ তার, আর সম শব্দের অর্থ সমান। তার সমান কার সমান? সংস্কৃত সমান, সংস্কৃত ভাষার সমান। মূলত যেই শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত, যে সকল শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহৃত শব্দের সাথে অনুরূপ, একই রকম, ওই শব্দের সমান, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, ওই শব্দের সেম শব্দ সংস্কৃত ভাষায়ও আছে, একই রূপ, অনুরূপ, একই রকম, ঠিক আছে, অভিন্ন, ওই শব্দগুলো হচ্ছে তৎসমের সমান, মানে তৎসম বা হচ্ছে সংস্কৃতের সমান বা তৎসম শব্দ। ঠিক আছে, এখানে যেটা বলা আছে আপনারা পড়তে পারেন যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবৃত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা বা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। আমরা যদি সহজ ভাষায় বলি, তাহলে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তন পরিমার্জন না হয়ে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। দেখেন উদাহরণস্বরূপ দেয়া আছে এখানে পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। তার মানে আমরা বাংলা ভাষায় পৃথিবী শব্দটাকে ব্যবহার করি, এই পৃথিবী শব্দটা সংস্কৃত ভাষাতে পৃথিবী নামেই ব্যবহৃত হয়, পৃথিবী এই শব্দেই ব্যবহৃত হয়। তার মানে আমাদের বাংলা ভাষার পৃথিবীর শব্দটা সংস্কৃত ভাষার পৃথিবীর শব্দের অনুরূপ, একই রকম, ওটার সমান, সংস্কৃতের সমান, এজন্য পৃথিবী শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। ঠিক আছে, আমরা এখান থেকে আরও যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা দেখে নিব। আসেন দ্বিতীয়, তদ্ভব শব্দ। তদ্ভব মানে উদ্ভব, নতুন করে উদ্ভব হয়েছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, নতুন করে তৈরি হয়েছে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। যদি আমরা সহজ ভাষায় বলতে চাই, তাহলে এমন যে সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ নতুন করে পরিবর্তন হয়ে পরিমার্জনে নতুন করে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। সংস্কৃত ভাষায় একটা শব্দ আছে, ওইটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে বাংলা ভাষায় স্থান পেয়েছে, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। ঠিক আছে, যেমন হাত। হাত কিন্তু সংস্কৃত ভাষায় ছিল হস্ত, কি ছিল? হস্ত। সেখান থেকে পরিবর্তন হয়ে হন্ত, কি হয়েছিল? হন্ত। হন্তের পরে কি হয়েছে? হাত। তাহলে সংস্কৃত ভাষায় ছিল হস্ত, সেটা পরিবর্তন হয়ে কি হয়েছে? হাত। এটা হচ্ছে তদ্ভব শব্দ।
সংস্কৃত ভাষার শব্দ সম্পূর্ণরূপে পরিমার্জন হয়ে পূর্ণরূপে পরিবর্তন হয়ে বাংলা ভাষায় নতুন করে স্থান পেয়েছে, সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ ইত্যাদি ইত্যাদি। এরপরে আসেন দেশি শব্দ। দেশি শব্দ আমাদের এই অঞ্চলে, এই ভারত অঞ্চল বা এই আমাদের এই বাংলা অঞ্চলগুলোতে আদি মানুষ যারা বাস করত, তাদের মুখের যে ভাষা, তারা তাদের আদান প্রদান করার জন্য, কমিউনিকেশন করার জন্য যে ভাষা, যে শব্দগুলো ইউজ করত, ওই সকল শব্দগুলো থেকে যে সকল শব্দ এখনও বাংলা ভাষায় মানে ব্যবহার করা হয়। আমি আবার রিপিট করছি, আমাদের এই অঞ্চলের আদি জনগোষ্ঠী যারা ছিল, যারা আদি জনগোষ্ঠী ছিল, ওরা ওনাদের কথাবার্তা বলার জন্য, ওনাদের আদান প্রদান করার জন্য, ভাব বিনিময় করার জন্য যে সকল ভাষা ব্যবহার করত, ওই ভাষার যে সকল শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেগুলোকে বলা হয় দেশি ভাষা। আমাদের এই অঞ্চলের ভাষা, আমাদের এই অঞ্চলের লোকাল ভাষা বা দেশি ভাষা। এখানে বলা আছে ডেফিনেশনের মধ্যে দেশি শব্দ, দেশি শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে। এই অঞ্চলে যারা আদিবাসী লোক ছিল, তাদের কিছু ভাষার শব্দ, তাদের ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় এখনও ব্যবহার হচ্ছে বা স্থান পেয়েছে, ওই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ বা দেশি শব্দ হিসেবে পরিচিত। উদাহরণ কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি। ঢেকি পরীক্ষা অনেকবার এসছে। নিচের কোনটি বাংলা ভাষার শব্দ বা দেশি ভাষার শব্দ? ঢেকি। তারপরে কুলা, ডাব, এগুলো অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। ডাব, ডোমর, টাকি, তারপরে চুলা, কুলা, ঠিক আছে, এগুলো সবই কি আমাদের দেশি ভাষার শব্দ। এগুলো কিন্তু পরীক্ষা এমসিকিউতে আসবে, বলবে নিচের কোনটি দেশি ভাষা নয়, নিচের কোনটি দেশি ভাষার শব্দ, এরকম ঘোরায় ফেরায় কোশ্চেন দিবে। আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেন, তারপর এমসিকিউ এমনিতেই পারবেন প্র্যাকটিস করার মাধ্যমে। আসেন সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে বিদেশি। এখান থেকে পরীক্ষায় 1 মার্কের একটা কোশ্চেন থাকেই প্রত্যেক বছর। ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক বা অন্তঃসম্পর্ক তৈরি হয়, যেসব দেশের শব্দ, বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এক কথা আমি যদি একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে এরকম যে একেবারে ইংরেজ থেকে শুরু করে ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ, ঠিক আছে, এদিকে আরবিয়ারা, আফগানিস্তান, তুর্কিরা, বিভিন্ন সময় বিভিন্ন উপজাতির লোকজন, বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন সভ্যতার লোকজন আমাদের এই ভারতবর্ষ তথা বাংলা অঞ্চল বা তথা ভারতবর্ষে এসছিল, শাসন করেছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে। বিভিন্ন সূত্রে, বিভিন্ন কারণে তারা বিভিন্ন পারপাসে বাংলা অঞ্চলগুলোতে এসছে। এদেশের মানুষের সাথে কমিউনিকেশন হয়েছে, যোগাযোগ হয়েছে, বিয়ে শাদী হয়েছে, এসব অঞ্চলে তারা থেকেছে, বসবাস করেছে। বিভিন্ন রকম কারণে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করেছে, কথা আদান প্রদান করেছে। সেই খাতিরে বিভিন্ন সময় বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় কি করছে? প্রবেশ করছে, স্থান করে নিয়েছে। ওই বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার শব্দ যেগুলো বাংলা ভাষায় স্থান পেয়েছে, এই অসংখ্য শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে। যেমন তার মধ্যে রয়েছে কি আরবিক শব্দ বা আরবি শব্দ, যেমন আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, ঠিক আছে, এজলাস, তারিখ, হালুয়া, এগুলো হচ্ছে আরবিক শব্দ। উকিলটা পরীক্ষায় আসে, কলমটা আসে, ঠিক আছে, তারপর হচ্ছে তারিখটাও পরীক্ষা আসে, বুঝতে পেরেছেন, এগুলো আরবিক শব্দ। আসেন ফার্সি শব্দ, খোদা, দোজক, নামাজ, রোজা, চশমা, তোষক, দোকান, কারখানা, আমদানি এবং জানোয়ার, এগুলো ফার্সি শব্দ। যেমন নামাজ ফার্সি শব্দ। নামাজ কিন্তু আমরা বাংলা ভাষায় নামাজই বলি, কিন্তু এই শব্দটা এসছে কোত্থেকে? মূল শব্দ, মূল ভাষা কোন জায়গার, মানে মূল শব্দটা কোথাকার? ফার্সি ভাষার, ঠিক আছে। এরকম আমাদের বাংলা ভাষায় এমন অসংখ্য শব্দ রয়েছে যেগুলো আমরা নিজের ভাষায় একদম নিজের ভাষা মনে করে একদম আমরা ফ্লুয়েন্টলি ইউজ করি, ঠিক আছে, আমরা সচরাচর ব্যবহার করি, খুব ভালোভাবে ব্যবহার করি। সেই শব্দগুলো অন্য ভাষার শব্দ, অন্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসছে, এগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন নামাজকে আমরা নামাজই বলি, রোজাকে আমরা রোজাই বলি, চশমা যেটা আমি পড়ে আছি, চশমাকে আমরা চশমাই বলি, ঠিক আছে। তারপরে এগুলো বিদেশি শব্দ, কিন্তু দেশি ভাষায় আমাদের দেশে ব্যবহার হচ্ছে, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা ভাষার শব্দ রয়েছে যেগুলো পরীক্ষায় আসে, তার মধ্যে ফার্সি থেকেও আসতে পারে পরীক্ষায়, এটা বেশি গুরুত্বপূর্ণ। পর্তুগিজ গুরুত্বপূর্ণ, তুর্কি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। এবং ফরাসি, যেমন রেস্তারা, এটা অনেকবার পরীক্ষায় এসছে, কার্তুজ এসছে। তারপরে হরতাল, হরতাল, হরতাল পর্তুগিজ শব্দ মেবি নেই তো এখানে মনে হচ্ছে, হরতালকে গুজরাটি শব্দ, সরি, হরতাল গুজরাটি শব্দ। আসেন তারপরে এখানে আছে তুর্কি, চাকর, চাকু, তোপ, দারোগা, দারোগাটা অনেকবার পরীক্ষায় এসছে। তারপরে তুর্কি শব্দ চাকু, এটা পরীক্ষায় এসছে বেশ অনেকবার। এবং হচ্ছে কি বলা যায়, পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাত্রি, বালতি ইত্যাদি। এখান থেকে চাবি অনেকবার এসছে, পাউরুটি অনেকবার এসছে, পাউরুটি এটা অনেকবার পরীক্ষায় এসছে, আলমারি পরীক্ষায় এসছে, ঠিক আছে, আনারস পরীক্ষায় এসছে, এগুলো অনেকবার পরীক্ষায় এসছে। তার মানে বেশি করে পড়বেন ফরাসি,
ফরাসি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, আর বাকিগুলো তো একবার করে দেখবেনই। আশা করছি মূলবের এই যে ভাষাগুলো আছে, শব্দগুলো আছে, এখান থেকে পরীক্ষায় রিপিট হবে। ঠিক আছে, এই ছিল আমাদের বিদেশি ভাষার শব্দ। তাহলে আমরা শেষ করলাম উৎস অনুসারে বাক্যে শব্দের প্রকারভেদ। এবার আসেন 2 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গঠন বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ বা গঠন অনুসারে শব্দের প্রকারভেদ। গঠন অনুসারে মানে বাক্যের গঠন, বাক্য কীভাবে গঠন করা হয়েছে, স্ট্রাকচার আর কি, শব্দ কীভাবে গঠন করা হয়েছে তার স্ট্রাকচার ভেদে শব্দ হচ্ছে 2 প্রকার। শব্দের গঠন ভেদে শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে সাধিত। মৌলিক এবং সাধিত শব্দ, ঠিক আছে, এই 2 ভাগে ভাগ করা যায় শব্দকে গঠন অনুপাতে। আসেন মৌলিক শব্দ, যে শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। ঠিক আছে, যেই শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে নতুন কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না সেটাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ। গোলাপ অনেকবার পরীক্ষায় এসছে, হাত অনেকবার পরীক্ষায় এসছে, এগুলো মৌলিক শব্দ। এগুলো ভাঙলে নতুন করে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, এগুলো মৌলিক। যেমন আপনারা মৌলিক এবং যৌগিক পদার্থ পড়েছেন, যেই পদার্থ ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা কি মৌলিক পদার্থ। আর যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য অনেক পদার্থ বা অন্য একের অধিক পদার্থ পাওয়া যায় সেটাকে বলা হয় কি যৌগিক পদার্থ। যেমন পানি একটা যৌগিক পদার্থ, পানিকে ভাঙলে আমরা 2টা উপাদান পাই, সেজন্য পানি একটি যৌগিক পদার্থ। তাহলে যেই শব্দকে ভাঙলে নতুন করে অন্য কোনো শব্দাংশ বা ভালো অর্থপূর্ণ শব্দাংশ পাওয়া যায় না, অন্য কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না সেটাকে বলা হয় মৌলিক শব্দ। যে শব্দ ভাঙলে নতুন করে অন্য কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এবার আসুন সাধিত শব্দ। তাহলে মৌলিকের বিপরীতে সাধিত, মৌলিকের বিপরীতে সাধিত, যে শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়, মৌলিকের সম্পূর্ণ বিপরীত, তাই না? আশা করছি বুঝতে পেরেছেন, সেগুলোকেই সাধিত শব্দ বলে। উপসর্গ প্রত্যয় যোগে বা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠন করা হয়। যেমন পরিচালক, এখানে চালকটা আমরা যদি ভাঙি পরিচালককে তাহলে আমরা পাবো কি পরি এবং চালক। পরি হচ্ছে উপসর্গ, চালক হচ্ছে মূল শব্দ। গড় মিল, গড় হচ্ছে আমাদের উপসর্গ, মিল হচ্ছে আমাদের কি মূল শব্দ। এরকম আমরা যদি পাই তাহলে অনেকগুলো শব্দ এখান থেকে পাওয়া সম্ভব, যেগুলো ভাঙলে নতুন কোনো শব্দ আবার পাওয়া যায়। এ ছিল আমাদের গঠন অনুসারে গঠন ভেদে শব্দের প্রকারভেদ। অ্যাট লাস্ট আমরা আসছি 3 নম্বর ক্রাইটেরিয়া, যেখানে বলা হচ্ছে পদ বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ, পদ অনুপাতে শব্দের ভাগ। শব্দ যখন কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হচ্ছে পদ। এটা আমরা আগের ক্লাসেও বলেছি, শব্দ যখন কোনো একটা বাক্যে বসে তখন সেটা পদ হয়, শব্দের নতুন একটা পরিচয় আসে, সেটা কি পদ। যেমন আমি আপনাকে বলি যে এইখান থেকে একটা বাক্য খেয়াল করেন, কোনটা বলবো, এটাই ধরেন, ঠিক আছে, এইটা ধরেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা বাক্য। এই বাক্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা বাক্য শব্দ আছে, কিন্তু এই পদ নিজে একটা শব্দ, বিশেষণ নিজে একটা শব্দ, লাল নিজে একটা শব্দ, কিন্তু নিজে একটা শব্দ। যখন নিজে একটা শব্দ, এরা নিজেরা সেপারেট শব্দ, কিন্তু যখন একটা বাক্যের মধ্যে বসছে তখন এদের আরেকটা পরিচয় কি, এরা পদ। ঠিক আছে, তাহলে কিন্তু একটা পদ, যখন একটা পদ, বলা একটা পদ, হয় একটা পদ। এরা সবাই সেপারেট শব্দ, কিন্তু এরা যখন কোনো বাক্যে বসছে তখন এরা কি সবাই পদ। তাহলে এগুলো সবগুলো হচ্ছে পদ। তার মানে যখন শব্দ কোনো বাক্যে বসে সুবিন্যস্তভাবে, সুশৃঙ্খলভাবে, তখন সেটাকে কি বলা হয়, পদ বলা হয়। এবার বাক্যের অন্তর্গত এসব পদ বা শব্দ বা পদকে মোট 8 ভাগে ভাগ করা যায়। আমরা আগে পড়েছি 5 ভাগে, ঠিক আছে, নতুন করে কয় ভাগে বলছে, 8 ভাগে। ঠিক আছে, নতুন করে বলা হচ্ছে 8 ভাগে। আমরা আগে পড়াশোনা করছি যখন, তখন আমরা পড়ছি 5 ভাগে। ঠিক আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আমরা এই 5 প্রকার পড়ছি। শব্দের পদ ভেগে প্রকারভেদ পড়ছি, মানে পদ অনুপাতে পদ অনুসারে শব্দের প্রকারভেদ আমরা পড়েছি 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু এখন কয় প্রকার, 8 প্রকার। বিশেষ্য ঠিক আছে, মানে নাম, নাউন। বিশেষণ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, গুণ, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। এবার কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম মানে নামের পরিবর্তে যে বসে, যেটাকে আমরা ইংলিশে বলি প্রোনাউন। অব্যয়, ঠিক আছে, এবং ক্রিয়া, ক্রিয়া মানে ইংলিশের ভার্ব। এই অব্যয়টাকে ভেঙে আরও কয়েকটা বানানো হয়েছে, এবং ক্রিয়া ভেঙে ক্রিয়া বিশেষণ বানানো হয়েছে। আমরা একটু দেখি কি কি আছে। তাহলে 8 প্রকার, তাই না? পদ অনুপাতে বা পদ বিবেচনায় বা পদ অনুসারে বাক্য হচ্ছে বা শব্দ হচ্ছে 8 প্রকার। প্রথমটা কি বিশেষ্য, যেটা আমরা ইংলিশে কি বলি নাউন। কোনো কিছুর নামই হচ্ছে নাউন, নাউন হচ্ছে বিশেষ্য। সর্বনাম, নামের পরিবর্তে যে বসে, যেটাকে আমরা ইংলিশে বলি প্রোনাউন। বিশেষণ অ্যাডজেক্টিভ, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়। নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝায়, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডজেক্টিভ, সেটা এখানে হচ্ছে বিশেষণ। ক্রিয়া সবাই চিনি, যেটা আমরা ইংলিশে ভার্ব বলি, সেটা হচ্ছে এখানে ক্রিয়া।
ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব, যেটা কাজকে মডিফাই করে, কাজকে বিশেষিত করে, কাজকে মডিফাই করে, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, 6 নম্বর মানে কাজকে ইন্ডিকেট করবে, কাজকে মডিফাই করবে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার আসেন অনুসর্গ, যোজক এবং আবেগ। আবেগ শব্দ আমরা আগে থেকে চিনি, যোজক হচ্ছে কনজাংশন, আর অনুসর্গ হচ্ছে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয় আর কি, যার নিজস্ব কোনো একদম স্পেসিফিক কোনো অর্থ নাই, নির্দিষ্ট কোনো অর্থ নাই, বাক্যের অন্য অংশের সাথে বসে নতুন অর্থ প্রদান করে বা বাক্যকে অ্যাটাচ করে দেয়। এবং এটা হচ্ছে যোজক, ইংলিশে কনজাংশন, বাক্যের দুটো অংশকে অ্যাটাচ করে। ঠিক আছে, ঘটকের কাজ করে, ঘটক, এ একটা পরিবার, এ একটা পরিবার, মাঝখানে মিলাই দেয় কে? ঘটক। যোজক, বাক্যের এ একটা অংশ, এ একটা অংশ মাঝখানে বসবে, বসে দুইটা বাক্যকে এক বাক্যে পরিণত করবে, অ্যাটাচ করে দিবে, যুক্ত করে দিবে। আর আবেগ তো আমরা চিনি, আবেগ শব্দ কি? আমাদের মন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, ঠিক আছে, দুঃখ কষ্ট, হরিষা বিষাদ, ঠিক আছে, সুখ শান্তি, এগুলো হচ্ছে আমাদের মন কেন্দ্রিক। এই মন কেন্দ্রিক কথাগুলো প্রকাশ করার, অঙ্গভঙ্গি প্রকাশ করার বা ব্যক্ত করার যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবেগ শব্দ। ঠিক আছে, ব্যাস আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমরা আরও আলোচনা করব পরবর্তী এপিসোডে। আসেন পরবর্তী পরিচ্ছেদে আমরা আগে টিকগুলো পড়ে নেই। আপনাদেরকে আমি আগেই বলছি, এই মূল বইয়ের টিক পড়ার পাশাপাশি আপনাদের বই, গাইড, সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যার কাছে যেটা আছে সেখান থেকে প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ বাংলা সেকেন্ডারের এমসিকিউ আপনি আউট অফ 30-তে আপনি কমপক্ষে 28 পাবেন ইনশাল্লাহ। আসেন আমরা এখান থেকে মূল বইয়ের টিকগুলো পড়ি, এমসিকিউ যেগুলো আছে। 1 নম্বর, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস অনুসারে বাংলা শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস অনুসারে মানে কি? সোর্স, কোত্থেকে এসেছে শব্দটা, ওই অনুপাতে বাংলা শব্দ ভাণ্ডারকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 4 ভাগে। তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, 4 ভাগে ভাগ করা যায়। 2 নম্বর, নিচের কোনটি তৎসম শব্দ? কলম কি তৎসম শব্দ? না। পাখি না। কুড়ি না। গ্রহ, গ্রহ একটু মনে রাখবেন যে গ্রহের নাম, পৃথিবীর নাম, তারপরে নিহারিকা, চন্দ্র, পুঞ্জি, এগুলো সবই কি? বেশিরভাগই তৎসম শব্দ। আর একটু মনে রাখবেন যেই বানানটা কঠিন, যে বানানে রিকার আছে, পেছানো হাতের অক্ষর আছে, রফালা আছে, যে বানানগুলো একটু কঠিন সেই বানানটাই তৎসম শব্দ হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে থাকবে। যেই বানানটা একটু কঠিন বা রফালা, জফালা, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি আছে, ঠিক আছে, সেগুলাই তৎসম শব্দ হওয়ার জন্য বেশি এগিয়ে থাকবে। যেমন এখানে দেখেন পাখি, কলম, কুড়ি, এইটা কিন্তু বেশি এগিয়ে আছে তৎসম হওয়ার জন্য। গ্রহ, এটা হচ্ছে তৎসম শব্দ। দেখেন নিচের কোনটি বাংলা শব্দের লিখিত চেহারার সংস্কৃত রূপ? লিখিত চেহারা সংস্কৃত রূপ, তৎসম শব্দ। আসেন, গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে ভাগ করা যায় যথা, মানে গঠন অনুসারে, বাক্যের স্ট্রাকচার অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মৌলিক এবং সাধিত। আসেন 5 নম্বর, পদ বিবেচনায় শব্দ কত প্রকার? আমরা পড়লাম একটু আগে, 8 প্রকার। চলেন বাকি আর কয়টা আছে? আর একটা আছে। 6 নম্বর, কোনটি পদের নাম? কোনটি পদের নাম নয়? কোনটি পদের নাম নয়? তাহলে অনুসর্গ পদের নাম, কারণ 8 প্রকার পদের মধ্যে অনুসর্গ আছে, যোজক আছে, আবেগ আছে, নাই কোনটা? পদানু, এটা উত্তর। এগুলা পদের নাম, এগুলা পদের নাম, এগুলা পদের নাম। জিজ্ঞাসা করছে কোনটা পদের নাম নয়, এইটাই পদের নাম নয়। এই ছিল আমাদের 17 পরিচ্ছেদের ক্লাস। যদি আপনারা গুরুত্বপূর্ণ আরও কয়েকটা পরিচ্ছেদের ক্লাস চান তাহলে আমাদের ভিডিওতে রেসপন্স করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে। ঠিক আছে, আমি অনেক ব্যস্ত, শুধুমাত্র আপনাদের রেকমেন্ডের কারণেই বারবার কিন্তু ক্লাস নিয়ে আসতেছি। আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে, নিচের ক্লাসের ভাইদেরকে, বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা ইন্সপিরেশন পাবো, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ইন্সপিরেশন পাবো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা কাজ করতে চাইবো, বা আপনাদের পসিবিলিটি বেড়ে যাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন যারা, তার জন্য দোয়া থাকলো, যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য দোয়া থাকলো। সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমরা চেষ্টা করব দাখিল লেভেল, আলিম লেভেল, এক কথায় মাদ্রাসা লেভেলের শিক্ষার জন্য সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য। সবার জন্য দোয়া থাকলো। আজকে এখানে শেষ করছি। পরবর্তী এপিসোড বা পরবর্তী পরিচ্ছেদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।